নিজের বাড়ির লোকই যখন নার্সিং প্রফেশনে যাবে আমরা তাকে আটকাই, ছোট চোখে দেখি। আমরা পরিষেবা পেতে ভালোবাসি, কিন্তু যখন নিজের বাড়ির লোকই এরকম প্রফেশনে একটা যাচ্ছে তখন এই ব্যাপারগুলো আমাদের মাথায় আসে। এই এত পেশেন্টের এত জিনিস কি করে মনে রাখে নার্সিং স্টাফরা? খুব শর্টেজের মধ্যে দিয়ে আছে আমরা নার্সেসদের। 1000 পপুলেশনে 30খানা নার্স দরকার, সেখানে ইন্ডিয়াতে অ্যারাউন্ড 17 জন নার্স। এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা কি? বেবিকে যদি মা বাবার স্কিন টাচে রাখা হয়, সেই উত্তাপের সংস্পর্শে রাখা হয়, তখন বেবির গ্রোথটা অনেক তাড়াতাড়ি হয়। বয়স্ক মা বাবাকে ধরুন সে বেড়াতে যাচ্ছে, হসপিটালে ভর্তি করে দিয়ে তারা বেড়াতে চলে যায়। এটা তো প্রায়শই হয়ে থাকে। রাইস টিউবে কখন খাওয়ানো হয় এবং কেন খাওয়ানো হয়? খাদ্যনালীতে বা শ্বাসনালীতে কোনো অবস্ট্রাকশন থেকে থাকে, যার কারণে পেশেন্ট নিজে মুখ দিয়ে খেতে পারছেন না। হাত পা বেঁধে রাখেন কেন? এই ব্যাপারটাকে রিস্ট্রেনিং বলা হয়, কিন্তু একটা মিসকনসেপশনের জায়গা থেকে যায় যে আমার পেশেন্টকে তো বেঁধে রেখে দিয়েছে। এটা কি সম্ভব? মানে আয়া সেন্টারে নার্স পাওয়া যায়? আপনারা যেরকম সিভিল ইঞ্জিনিয়ার এবং রাজমিস্ত্রির ডিফারেন্সটা জানেন, সেরকম একটা নার্স এবং আয়ারও কিন্তু ডিফারেন্স রয়েছে। এরা ওয়ার্ডে ধরুন ঘুরছেন, দেখছেন 5 নম্বর বেডের পেশেন্টটা অনেকক্ষণ ধরে নেই, খোঁজ 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 কোথাও নেই। একদমই যদি না পাওয়া যায় তাহলে তো পুলিশ কেস হয়। মানে মুন্না ভাই এমবিবিএস এ যেরকম দেখেছিলাম আনন্দ ভাই, ওই আনন্দ ভাইয়ের মতো পেশেন্টদের সাথে আপনারা কিভাবে কমিউনিকেট করেন? 10টা পেশেন্টের কিন্তু 10টা আলাদা কেয়ারের নিডও থাকে, সেগুলো আমরা আইডেন্টিফাই করি এবং আমাদের প্রথম থেকেই সেটা শেখানো হয়। এরকম কোনো পেশেন্ট আছে বারবার প্রতিদিন এসে 2বার করে করে ইনজেকশন দিয়ে যাচ্ছেন, আর ইনজেকশন নেব না? এরকম প্রচুর থাকে, যাদের অন্যায় প্রচুর আবদার থাকে। তা দূর থেকে ইনজেকশন ছুড়ে মানে নেন করে। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। এবং আজকে লিটারালি একটা স্পেশাল এপিসোড, যেই এপিসোডটা আমরা ট্রাই করছিলাম ডে 1 থেকে করার। ফাইনালি এতদিন পর 1.5 বছর গিয়ে আমরা করতে পারলাম। এবং কেন স্পেশাল এপিসোড ডাক্তারবাবু? কারণ আজকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে নিয়ে এসেছি বলে। ইয়েস, আজকে আমাদের শোতে যিনি এসছেন তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কেন না, তিনি একজন নার্সিং স্টাফ। কেন পুরো হাসপাতাল চলে নার্সিং স্টাফদের জন্য। ইয়েস, কেন? ব্যাকবোন অফ হেলথ কেয়ার। একদম। ডাক্তারবাবুরা পেশেন্টকে দেখেন, তাদের গুরুদায়িত্ব থাকে, কিন্তু সারা দিন পেশেন্টকে সামলানো, পেশেন্টের বিভিন্ন আবদার পূরণ করা, কখনো বকে ঝোঁকে, কখনো শিশুর মতন আদর করে ভালোবেসে সব কিছুকে সামলান কিন্তু সারাদিন নার্সরা। এবং আপনার পেশেন্ট কেমন আছে ডাক্তারবাবুদের থেকে কিন্তু ডিটেলে মানবিকভাবে বলতে পারেন এই সিস্টাররা, নার্সরা। সো আমাদের সাথে রয়েছেন সিস্টার অনুশ্রী বণিক, উনি একজন নার্সিং স্টাফ সিস্টার। তো আপনার ব্যাপারে একটুখানি বলুন। নমস্কার, প্রথমত আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। আমি ইএসআইসি পিজিএমআই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কলেজ অফ নার্সিংয়ে ভারপ্রাপ্ত সহ অধ্যাপক, এবং তার সাথে সাথে হসপিটালে নার্সিংয়ের ডিপার্টমেন্টটুকুও দেখি। তো নার্সিং এর দিকে আপনার ঝোঁক গেল কেন? মানে আপনি নার্স হলেন কেন? আমার কেরিয়ার স্টার্ট করে আজ থেকে 15-20 বছর আগে। তখন কিন্তু কেরিয়ার কাউন্সেলিং এর ব্যাপারটা বা ইন্টারনেটের ব্যাপারটা ছিল না। কখনো আপ টু ক্লাস 12 হসপিটালে যাইনি, হসপিটাল এক্সপোজার পাইনি। তো হঠাৎ করে যখন আফটার ক্লাস 12 ক্যারিয়ার সিলেকশন করার ব্যাপার হলো, সব রকম জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিলাম, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সাথে সাথে নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামটুকুও দিলাম। নার্সিংয়ের এন্ট্রান্সে যখন সিলেকশনটা হলো, কিছু না ভেবেই নার্সিংয়ে ঢুকে যাই। নার্সিংয়ে ঢোকার পর তারপর দেখতে পেলাম এক আননোন ওয়ার্ল্ড আমার কাছে, কারণ আগে কখনো হসপিটাল দেখিনি। তো নার্সিংয়ে এসে দেখতে পেলাম সমস্ত অসুস্থ রোগীরা হসপিটালে রয়েছে। নার্সিংয়ে আসা একদমই র্যান্ডম ভাবে। তো নার্সিংয়ে আমি বিএসসি নার্সিং করেছি। বিএসসি নার্সিংয়ে 4টে বছর হয়। প্রথম বছর ক্লিনিক্যালে এক্সপোজার হতে হয়েছে, সেখানে অত্যন্ত বেসিক কাজগুলো করতে হতো, যেরকম সব প্রফেশনেই ইনিশিয়াল লেভেলে একদম বেসিক কাজ করতে হয়। বেড মেকিং করা, পেশেন্টের বেড রেডি করা, পেশেন্টকে বেসিক ডেলি অ্যাক্টিভিটিসে হেল্প করা, যেমন বেড বাথ করানো, ব্রাশিং অ্যান্ড খাইয়ে দেয়া, যেগুলো নেক্সট সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ারে গিয়ে আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা আরও অনেক অ্যাডভান্স অ্যাক্টিভিটিসগুলো করতে শিখেছিলাম, স্কিলসগুলো অ্যাকোয়ার করেছিলাম। ইন্টারেস্ট পেতাম না অবভিয়াসলি, বাড়িতে সেরকমভাবে কখনো কিছু করে উঠতে হয়নি। নার্সিংয়ে এসে এরকমভাবে অন্যদের লুক আফটার করতে হচ্ছে, বিশাল চ্যালেঞ্জ ফেস করেছিলাম। আমাদের একটা সামাজিক ভণ্ডামও রয়েছে, সেটা হচ্ছে যে আমরা একদিকে বলি নার্সরা সেবা করে, তাদের সেবা ছাড়া বাঁচবো না, হ্যাঁ, নার্সদের মতো নোবেল প্রফেশন আর নেই, এই ধরনের কথা বলি। অন্যদিকে
নিজের বাড়ির লোকই যখন নার্সিং প্রফেশনে যাবে আমরা তাকে আটকাই, ছোট চোখে দেখি। বা নিজের ছেলের বিয়ের জন্য যখন সম্বন্ধ দেখতে যাব তখন বলি যে নার্স মেয়ে, বাবা বাবা একদম নয়, এ তো লোকের গু ঘাটে, বা এ তো রাত্রিরে ডিউটি থাকবে, এ তো সারাদিন জামসের মধ্যে থাকে। তো এই যে ভণ্ডামোটা সামাজিক রয়েছে, তো সেখানে তো একটা পরিবারকে কনভিন্স করা, রাজি করানো যে আমি এই পেশায় যাব, সেটা আপনি করালেন কি করে, বা কি কি ফেস করতে হয়েছে এই সামাজিক জিনিসপত্র? আমরা পরিষেবা পেতে ভালোবাসি, কিন্তু যখন নিজের বাড়ির লোকই এরকম প্রফেশনে একটা যাচ্ছে তখন এই ব্যাপারগুলো আমাদের মাথায় আসে যে আমার বাড়ির লোক কি করে এই কাজগুলো করছে। যেরকম পেছনে পেছনে বলে যে ও তো নার্স, ওই ধরনের কাজগুলো করে, নাইট ডিউটিতে যাচ্ছে, কিন্তু যখন আপনার বাড়ির লোকই অসুস্থ হবে তখনই এসে বলবেন যে তোর কাকু তো অসুস্থ, একটু এসে দেখে নিবি নাইট শিফটটায়, রাতটুকু একটু দেখে নিবি। নার্সিং পড়া নিয়ে যখন আমার বাবার কাছে এসে লোক বলতো যে মেয়েকে নার্সিং পড়তে পাঠিয়েছেন, অথচ যখন তাদেরই ফ্যাসিলিটিস দরকার হচ্ছে, হসপিটালে রেজিস্ট্রেশনের জন্য লাইন দিতে হচ্ছে, তখন এসে ফেভার চাইছে যে একটু রেজিস্ট্রেশনের লাইনের যদি না দাঁড়িয়ে ডিরেক্ট ডক্টর দেখিয়ে নেওয়া যায়, কনসালটেশনের ব্যাপারে বা ওষুধ তোলার ক্ষেত্রে ফার্মাসিতে যদি কোনোভাবে ফ্যাসিলিটিস নেওয়া যায়। বা ধরুন যারা সমালোচনা করতো নার্সিং পড়তে যাচ্ছিস, তারাই যখন পড়ে নিজের মেয়ে নার্সিং পড়ানোর জন্য এন্ট্রান্সে যারা সুযোগ পায়নি, নার্সিং এন্ট্রান্সের থ্রুতে আসতে হয়, ওরাই যখন সুযোগ পায়নি তখন ওরাই বলছে যে এক্সামে তো ক্র্যাক করতে পারলো না, বাইরে প্রাইভেটে কোথায় পড়াতে পারি, একটু যদি রেখে দিতিস। এই ধরনের ব্যাপারগুলো সবসময় এই হিপোক্রেসিগুলো থেকে যায়। কি কি নেগেটিভ কমেন্ট আপনি শুনেছিলেন, ওভারহিয়ার করেছিলেন? এই তো যেগুলো প্রচন্ডভাবে কমন। আর আমার মনে হয় এই নেগেটিভ পারসেপশনের পেছনে সোশ্যাল মিডিয়া প্রচুরভাবে দায়ী। কারণ সবসময় সোশ্যাল মিডিয়াতে নার্সেসদের একটা সেকেন্ডারি ক্যারেক্টার হিসেবে দেখানো হয়। ডক্টরের পেছন পেছন বোর্ড নিয়ে বা ইনস্ট্রাকশন নেওয়ার জন্য নার্সেসরা ঘুরে বেড়াচ্ছেন। নার্সেসরা কখনো লিডারশিপ রোলে কখনো সোসাইটিতে দেখানো হয়নি। আমরা ইনফ্যাক্ট নার্সিং নিয়ে একটা স্পেশাল এপিসোড করেওছি, আপনারা দেখতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আর সত্যি কথা, সিনেমায় বা সোশ্যাল মিডিয়ায় চিরকালই নার্সেসদেরকে একটা অ্যাসিস্ট্যান্ট গোছে বা একটা সেকেন্ডারি ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে, ওই ডাক্তারের পেছন পেছন ঘুরছে, হ্যাঁ, বা কিন্তু তারা যে সারাদিন কাজটা করছেন এবং ডাক্তারবাবুরা এসে যে তাদের সারাদিনের করা কাজকর্মর ওই রিপোর্টটা দেখে আলটিমেটলি ডিসিশন নেয় যে পেশেন্টকে কি ওষুধটা দিতে হবে বা কি করতে হবে, ডাক্তারবাবু আরো বেটার বলতে পারবেন। একদম, ডাক্তারবাবুরাও কিন্তু সেটা খুব ভালো করে জানেন, এবং ডাক্তারবাবুদের কাছেও কিন্তু ওনারা একটা বেশ বড় মানে কি বলবো মানে ভরসার জায়গা, যে এনারা আছেন বলেই আমার পেশেন্টরাও ঠিক আছে। তো 4 বছরের বিএসসি নার্সিং, তো কখন পেশেন্টের সাথে এক্সপোজার হলো, পেশেন্ট টু পেশেন্ট কখন দেখা হলো, কোন ইয়ারে? এমবিবিএস এর ক্ষেত্রে যেরকম এক্সপোজারটা ফাইনাল ইয়ারের দিকে বা ইন্টার্নশিপের দিকেই বেশি হয়, নার্সিং এর ক্ষেত্রে কিন্তু সে এএনএম হোক, জিএনএম হোক বা বিএসসি নার্সিং হোক, প্রতিটি কোর্সের ক্ষেত্রেই কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই ক্লিনিক্যাল প্র্যাকটিসটা শুরু হয়ে যায়। ফার্স্ট ইয়ারে যেগুলো একদম বেসিক সেলফ কেয়ার অ্যাক্টিভিটিসে অ্যাসিস্ট করা, পেশেন্টদের খাইয়ে দেওয়া, বেড বাদ দেওয়া, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করানো হয়। সেকেন্ড, থার্ড, ফোর্থ ইয়ারে স্পেশালাইজড এরিয়াগুলোতে নার্সেসদের এক্সপোজার দেওয়া হয় এবং ওই স্পেশালাইজড এরিয়াগুলোতে নার্সেসদের স্কিলসগুলো অ্যাকোয়ার করতে হয়। যেমন চাইল্ড হেলথ নার্সিংয়ের ক্ষেত্রে কিভাবে বেবি হ্যান্ডলিং করবে, ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া। এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা কি? এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা হচ্ছে যখনই লো বার্থ ওয়েট বেবির জন্ম হয়, তখন বেবিকে যদি মা বাবার স্কিন টাচে রাখা হয়, সেই উত্তাপের সংস্পর্শে রাখা হয়, তখন বেবির গ্রোথটা অনেক তাড়াতাড়ি হয়। এটাকেই ক্যাঙ্গারু মাদার কেয়ার বলা হয়। সেই ক্ষেত্রে বেবিটাকে প্লেস করা হয় মা বাবার বুকে ডিরেক্ট স্কিন কন্ট্যাক্টে এবং তার উপর থেকে কাপড় জড়িয়ে রাখা হয়। বেবিকে এইভাবে প্রলং টাইম যখন বুকে জড়িয়ে রাখা হয়, বেবির তাতে গ্রোথটা তাড়াতাড়ি হয়। ইভেন নার্সিং সিস্টাররা প্রথমে মাকে ব্রেস্ট ফিড করানো শেখায়, কি করে ব্রেস্ট ফিড করতে হবে, কি করে পিঠে চাপড় মেরে বার্প করানো, ঢেকুর তুলে নিল, ওটাও শেখাতে হয় কিন্তু মাকে। নতুন মা কিন্তু সেটা জানেন না, শেখান কিন্তু ওনারাই, তাই তো? একদম। আর কিভাবে কোলে নিতে হবে, বাবাকে বলা বাবা আপনি উল্টো করে এরকম করে নেবেন না, এরকম মুরগি এরকম সবচেয়ে বাদর বাচ্চা কি জন্ম পেয়েছেন, বেরিয়ে চোখ টোক মারছে আর অন্য কিছু করছে, এরকম পেয়েছেন বাদর বাচ্চা? চাইল্ড বার্থ এক্সপিরিয়েন্সটা প্রচন্ড স্পেশাল হয়। লাইক আমাদের ফাইনাল ইয়ারে গিয়ে বেবি ডেলিভারি করাতে হয় ম্যান্ডেটরিলি,
সেখানে চাইল্ড বার্থ এক্সপিরিয়েন্সটা, এই যে ভ্যাজাইনাল ডেলিভারি করানো, সেই এক্সপিরিয়েন্সটা প্রচন্ড সুন্দর হয়। একটা বেবিকে জন্মাতে দেখানো, যখন একটা লাইফ ওয়ার্ল্ডে আসছে এবং যখন একটা লাইফ ওয়ার্ল্ড থেকে চলে যাচ্ছে, দুটো মোমেন্টে কিন্তু, এবং ইন বিটুইন দ্যাট নার্সেসরা থাকে। তো এই যে পুচকু পুচকু বাচ্চাগুলোকে দেখেন, কেমন লাগে বাচ্চাগুলোকে নিয়ে? খেলা করতে ইচ্ছা করে? এদের নিয়েই বেশ ভালো সময় কেটে যায় এবং ওরা বেশ ভালো স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করে। নয়তো নার্সিং অ্যাকচুয়ালি প্রচন্ড স্ট্রেসফুল প্রফেশন বলতে পারি, কারণ এক তো হচ্ছে গিয়ে খুব শর্টেজের মধ্যে দিয়ে আছে আমরা নার্সেসদের। যেখানে ধরুন 1000 পপুলেশনে 30খানা নার্স দরকার, সেখানে ইন্ডিয়াতে অ্যারাউন্ড 17 জন নার্স। মানে প্রত্যেকটা হসপিটালে ডাবল বা ট্রিপল বার্ডেন নিয়ে প্রত্যেকটা হসপিটালে নার্সেসরা কাজ করে চলেছে। জেনারেল কনসেপশন যেটা থাকে, নার্সেসরা খুব বদমেজাজি হয়, খিটখিটে হয়, সেটা কেন সেটাও বুঝতে হবে। যখনই আপনি ওভার স্ট্রেসড হচ্ছেন, ওভারওয়ার্কড হচ্ছেন, স্বাভাবিকভাবে আমরা ঘরেও দেখবো, যে এমনিতেও দেখবো, যখন কেউ ওভার স্ট্রেসড হচ্ছে তখনই কিন্তু এরকম বদমেজাজি বা খিটখিটে। আমরা আউটার ব্যাপারটা দেখছি যে নার্সেসরা এরকম এপিয়ার হচ্ছেন, কিন্তু কেন হচ্ছেন? ওরা যেই লেভেলের ডেডিকেশন দিয়ে বা যেই রকম স্ট্রেসফুল কাজ করে চলেছেন, কন্টিনিউয়াস 60খানা 100খানা পেশেন্ট, একজন বা দুজন নার্স, প্রত্যেকটা পেশেন্টের প্রত্যেকটা ব্যাপার নখদর্পণে থাকতে হয়। কোন পেশেন্ট কি ডায়েট খাবে, কোন পেশেন্ট কি ধরনের ইনভেস্টিগেশন যাবে, কোন পেশেন্টের ভাইটালস কি আছে, ভাইটালসে কোনো তারতম্য, কোন পেশেন্টের টেম্পারেচার এসছে, কোন পেশেন্টের ইউরিন আউটপুট হয়নি, কোনো পেশেন্টের কোনো ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করলো, সেগুলো ডক্টরকে ইনফর্ম করা এবং স্টেট লেভেলে ম্যানেজ করা। এই ব্যাপারগুলো কিন্তু ডক্টররা না থাকাকালীন নার্সেসদেরই ম্যানেজ করতে হয়। তারপরেও সাধারণ লোকজন যেটা দেখে সেটা হচ্ছে গিয়ে, ওরা জেনারেল ওয়ার্ডে আসে ভিজিটিং টাইমে, এসে দেখতে পায় নার্সেসরা মেডিসিনস নিয়ে, ইনজেকশনস নিয়ে ছোটাছুটি করছে বা খাতার পর খাতা লিখে চলেছে। কিন্তু ওরা যেই সব এরিয়াসগুলোতে পৌঁছতে পারে না, যেরকম আইসিইউ, সিসিইউ, ইমার্জেন্সি ওয়ার্ড বা ধরুন অপারেশন থিয়েটার, সেখানেও নার্সেসদের প্রচুর স্পেশাল ভূমিকা রয়েছে। সেগুলো কিন্তু সাধারণ লোকেরা দেখতে পায় না। সেই কারণে ওদের একটা কমন পারসেপশন থাকে যে নার্সেস মানেই হচ্ছে গিয়ে ওরা ইনজেকশন, বেসিক ইনজেকশন করা, পেশেন্টকে খাইয়ে আইভি চ্যানেল করা, এবং তার বাইরেও যে নার্সেসদের বিশাল একটা রোল রয়েছে, সেগুলো কিন্তু ওদের জন্য অজ্ঞাত থেকে যায়। ইমার্জেন্সিতে পেশেন্টরা যখন আসে, আনরেসপন্সিভ বা আনকনসিয়াস অবস্থায় পেশেন্টরা যখন আসছে, তখন ধরুন কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা হার্ট অ্যাটাক হলো বা স্ট্রোক হলো, পেশেন্টদের যখন বাড়ির লোকেরা নিয়ে আসছে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে, নার্সেসরা কিন্তু তখন গিয়ে সাথে সাথে ফার্স্ট অ্যাসেসমেন্টরা কিন্তু নার্সেসরাই করছেন। অ্যাসেস করে পেশেন্টের এক্স্যাক্টলি কী কী হয়েছে সেটা ইন ডিটেলস হিস্ট্রি নিয়ে, সেটার ডক্টরের সাথে আলোচনা করার পর রোগীর তৎক্ষণাৎ ট্রিটমেন্ট শুরু করা, সেটা কিন্তু নার্সেসরা অ্যাজ এ টিম হিসাবে ডক্টরের সাথে করে থাকে। ক্রিটিক্যাল কেয়ারে খুব সিরিয়াস পেশেন্টরা থাকেন, সেই সব ক্ষেত্রে নার্সেসরা কন্টিনিউয়াস মনিটরিং, প্রতি ঘন্টায় ঘন্টায় মনিটরিং করতে হয় পেশেন্টদের ভাইটাল সাইন্স। ধরুন একটা অপারেশন করে আসা পেশেন্ট, তার যদি বিপির তারতম্য হচ্ছে, মানে কোনো ইন্টারনাল ব্লিডিং হতে পারে বা কোনো হেমোরেজ হতে পারে, সেগুলো নার্সেসরা সাথে সাথে সেরকমভাবে অ্যাসেস করে ডক্টরদের ইনফর্ম করা। তাছাড়াও যেগুলো পেশেন্টরা প্রচুর লাইফ সেভিং ডিভাইসেসে থাকে, যেরকম ভেন্টিলেটার, ট্র্যাকিওস্টমি, সেগুলো মেনটেন করা। যেরকম ট্র্যাকিস্টমি ডিভাইস, পেশেন্ট যদি নিজে শ্বাস প্রশ্বাস না নিতে পারে, সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে পেশেন্টকে রাখা হয়, গলায় ফুটো করে ট্র্যাকিস্টমি ডিভাইস ভরা হয়, সেগুলোকে কন্টিনিউয়াস সাকশনিং করা। পেশেন্ট যদি নিজে মুভমেন্ট না করতে পারে, সেই সব ক্ষেত্রে পেশেন্টকে মুভমেন্ট করানো। কন্টিনিউয়াস পেশেন্ট বেডে থাকায় পিঠে যেটা ব্যাডসোর ডেভেলপ করে যায়, সেসব ব্যাডসোরের যেন প্রিভেন্ট করা যায়, তার জন্য ব্যাক কেয়ার দেওয়া। পেশেন্টের ইউরিন আউটপুট হয়েছে কিনা, স্টুল পাস হয়েছে কিনা, পেশেন্টের নিউট্রিশন নিডস, সেগুলো অ্যাসেস করা এবং সেগুলো অ্যাডমিনিস্টার করে, সেগুলো কিন্তু নার্সেসরা করে থাকেন। তাছাড়াও রেগুলার মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন তো আছেই। ওটিতে ডক্টরসদের সাথে সাথে নার্সেসরা কিন্তু অ্যাসেপটিক ওয়েতে, মানে এইভাবে অপারেশনটা কন্ডাক্ট করা যায় এবং অপারেশনটা কমপ্লিট করা যায়। মিসকনসেপশন থাকে যে পেটে ইনস্ট্রুমেন্টস রয়ে গেল কিনা, ওইসব ইনস্ট্রুমেন্ট কাউন্ট করে সেগুলোকে টার্মিনেশন করা, এইসবে কিন্তু নার্সেসরা প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদম, এত সেবা করেন রুগীদের, এত কাজ করেন হসপিটালে, এত খাটাখাটনি, তো নিজের নিউট্রিশনটা তো দেখতে হবে। তার জন্য আপনার জন্য একটা জিনিস আছে, বাড়িতে ভালো করে যাতে রেঁধে ফেঁদে ভালো করে যাতে খাওয়া দাওয়া করতে পারেন, শালিমারের তরফ থেকে আপনার জন্য একটা গিফট হ্যাম্পার আছে। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিজের শরীর স্বাস্থ্যটাকে ভালো করতে পারেন। একদম, এবং ধন্যবাদ জানাই আপনাকে শালিমারের পক্ষ থেকে, অ্যান্ড অবশ্যই ইনজেকশন পডকাস্টের পক্ষ থেকে।
ভারী আছে। আচ্ছা ম্যাম, এই যে লেবার রুমের কথা আপনি বললেন, আচ্ছা লেবার রুমে তো সব বাচ্চাগুলোকে একরকম দেখতে হয়, 1 ঘন্টা 1 দিনের বাচ্চা সব আমি দেখেছি একরকম দেখতে হয়। ওখানে আপনারা বোঝেন কি করে? এক তো বেডের নাম্বার থাকে, কিন্তু এরকম হয় যে ওলট পালট হয়ে যায়, না সেটা এর বাচ্চা বিকে। সেটা একদমই হয় না, কারণ আমরা খুব সিস্টেমেটিক ওয়েতে কি করি, মায়ের হাতে একটা ট্যাগ লাগানো হয় যেটাতে একটা নাম্বার ডিস্ক থাকে, এবং বাচ্চার হাতেও সেম ডেলিভারির সাথে সাথেই জেন্ডারটা মাকে দেখানো হয়, এবং মায়ের হাতেও এবং বাচ্চার হাতে সেম নাম্বার ট্যাগ লাগানো হয়, যেটা দেখে আইডেন্টিফাই করা যায়। এটা তো ছোট বাচ্চার কথা গেল, এটা বড় বাচ্চাদের কথা বলি, যেটা আমার ফেভারিট সাবজেক্ট। কিরম কিরম দুষ্টু দাদু পান? দাদুদের কি কি আবদার পান? না, অনেক মিষ্টি দাদু, অনেক দুষ্টু দাদু, সব রকম। দুষ্টু দাদুর গল্পই বলি, মিষ্টি মিষ্টি আমার পছন্দ না, যত দুষ্টু দাদু হবে। পেশেন্ট রীতিমতো বাইপেপ সিপেপে আছে, মানে আর্টিফিশিয়ালি সাপোর্ট করে পেশেন্টকে বাঁচিয়ে রাখতে হচ্ছে, সেখানে ওদের আবদার থাকে একটু মাস্কটা খুলে একটুখানি খেতে দিন, এসব আবদার গুলো তো থাকে। আর বলো না ম্যাম, কি কি অন্যায় আবদার, আপনার তো এত বছর এক্সপিরিয়েন্স, দাদুদের শ্রেষ্ঠ কি অন্যায় আবদার আপনি পেয়েছেন? দাদুদের থেকে দিদিমাদের আবদার গুলো বেশি হয়। দিদিমাদের ক্ষেত্রেও এই ধরনের মিসকনসেপশন থাকে যে নার্স মানেই হবে এসে একটু আমার আদর যত্ন করবে, একটু বৌমা টাইপের একটুখানি আবদার খাটাবেন নার্সেসদের ওপর, মেডিকেল সমস্ত ট্রিটমেন্ট যত্ন আত্মীয় করবেন, তার সাথে সাথে একটুখানি এসে দেন ওনাদের সাইকোলজিক্যাল দিকটাও দেখতে পারেন, সেই ধরনের আবদারও করেন, এসে একটু গল্প করলে বেশ ভালোবাসেন ওনারা। এরকম কখনো হয়েছে কোনো ঠাকুমা বলেছে, বাহ ভারী মিষ্টি দেখতে তো তোমার, বিয়ে হয়েছে, আমার একটা ছেলে আছে, এরকম হয়েছে ম্যাম? হ্যাঁ, বেশ এরকমও কিন্তু হয়েছে। অনেকে অনেক খুব সুন্দর সিম্পল গিফট নিয়ে আসেন, ছুটি হয়ে চলে গেছেন বাড়ি থেকে একটু শাকসবজি বাড়ির দিয়ে পাঠালেন, বা অনেক ছোট ছোট বাচ্চারা ছুটি হয়ে যাওয়ার সময় হাতে লিখে গ্রিটিংস কার্ড একটা দিয়ে গেলেন, থ্যাংক ইউ নোট দিয়ে গেলেন। আবার অনেকে আছে একটু চকলেট দিয়ে গেলেন, এই ধরনের ছোট ছোট থ্যাঙ্কস গিভিং। কিন্তু বেশ এই গ্র্যাটিটিউড গুলো কিন্তু ভালো লাগে, কারণ ম্যাক্সিমাম টাইম কি হয়, ডক্টরসরা ম্যাক্সিমাম ক্রেডিটটাই নিয়ে যায়, ইটস এ টিম ওয়ার্ক, কিন্তু ডক্টররা ক্রেডিটটা নিয়ে যায়। যখনই কোনো পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যায়, আমাকে অমুক ডক্টর সারিয়ে তুলেছেন, কিন্তু তার পেছনে যে একটা হোল টিম কাজ করে। সত্যি তাই, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন আপনি, যে যখনই একটা পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যায়, আমরা কি বলি, অমুক ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখালাম, তিনি আমাকে সুস্থ করে দিলেন। অবশ্যই এটা সঠিক কথা, এটার মধ্যে আমাদের কোনো বিভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু তার পেছনে তাকে সারাদিন সেবা যে 4 জন নার্স বা 5 জন নার্স বা যে 2 জন নার্স করেছেন, তাদের নাম আমরা কখনোই জানি না, তাদের নাম নিভৃতেই থেকে যায়। ওই বললাম থ্যাঙ্কলেস জব। অনেক সময় ধরেন একটা ইনফেকশাস ডিজিজের কোনো পেশেন্টকে দেখছেন, বা ওরকম ছোঁয়াচে রোগ বা খুব ক্রিটিক্যাল রোগ যেটা আপনার মধ্যে ছড়িয়ে পড়তে পারে, তখন আপনারা কি কি সেফটি মেজার ফলো করে? নার্সেসরা কিন্তু একদমই ফ্রন্ট লাইনে থাকে। যখনই পেশেন্ট ইমার্জেন্সিতে আসছে বা ওপিডিতে আসছে, নার্সেসরা ফার্স্টে পেশেন্টটাকে রিসিভ করছে। সেই ক্ষেত্রে পেশেন্টের কিন্তু একটা ছোঁয়াচে রোগ থাকতে পারে টিবির মতো, যেটা ডিরেক্ট কন্ট্যাক্টে ছড়ায়, বা হেপাটাইটিস বি, বা ধরুন যে কোনো রোগ, ব্লাড সংক্রান্ত বা স্পুটাম সংক্রান্ত রোগ, যেগুলো ছোঁয়াচে রোগ, সেগুলো থাকতেই পারে। সেক্ষেত্রে নার্সেসরা কিন্তু খুব এক্সপোজারের রিস্কে থাকে। নার্সেসরা পিপি মানে পার্সোনাল প্রোটেকশন তো ইউজ করেই, মাস্ক পরা, গগলস পরা, যেই রকম প্রয়োজন হয় সেই রকম, গ্লাভস পরে পেশেন্টের ক্যাথেটারাইজ করা, বা কিন্তু তাও রিস্কটুকু থেকেই যায়, কারণ ইনিশিয়াল যখন এক্সপোজারটুকু হয় তখন কিন্তু এতটা পেশেন্টের সেরোলজি টেস্টিং করা হয় না। অনেক অ্যাডভান্স লেভেলে গিয়ে হসপিটালে ভর্তি হওয়ার পর পেশেন্টের সেরোলজি, পেশেন্টের হেপাটাইটিস আছে কিনা, HIV আছে কিনা, এই ধরনের টেস্টিংগুলো অনেক অ্যাডভান্স লেভেলে গিয়ে হয়। পেশেন্টের যদি কোনো ওটি থেকে থাকে তবে গিয়ে এই টেস্টগুলো করানো হয়, এবং যতদিনে টেস্ট করিয়ে রিপোর্ট পজিটিভ আসছে ততদিন কিন্তু অলরেডি এক্সপোজারটা হয়ে যায়। আপনারা দেখবেন নার্সেসরা কিন্তু বসতে পারছে না, ছুটেই চলেছে। 60খানা পেশেন্টের মধ্যে থেকে সবারই কিছু না কিছু ডিমান্ড থাকছে, ছুটে ছুটে অ্যাটেন্ড করতে হচ্ছে। কারোর ফ্লুইড শেষ হয়ে গেছে, মানে স্যালাইন শেষ হয়ে গেছে, কারোর কিছু ইনজেকশনস ডিউ আছে, একটা ওটি পেশেন্টকে আফটার ওটি রিসিভ করতে হচ্ছে। এই ধরনের ডিমান্ডের জন্য কিন্তু নার্সেসরা ছুটেই চলেছে। তো ওদের কিন্তু একটা ব্যাক পেইন, নি পেইন, এই ধরনের বা কন্টিনিউয়াস যে এত ধরনের চাপের মধ্যে দিয়ে কন্টিনিউয়াস যাচ্ছে থ্রু আউট দেয়ার প্রফেশনাল লাইফ, এত দীর্ঘদিন ধরে হাইপারটেনশন, এগুলো হওয়ার, ইউটিআই হওয়ার চান্সেস থাকে। কারণ এরকমও হয়, যদিও 8 ঘন্টা আমাদের লাঞ্চ ব্রেক হয়, আমরা কিন্তু লাঞ্চ কোনো রকম গোগ্রাসে গিলে ছুটে আসছি, বা ওয়াশরুম অ্যাভেল করতেও ভাবতে হচ্ছে যে আমার হাতের কাজটুকু কমপ্লিট করে নিয়ে তারপর ওয়াশরুম যাব। অনেক ওয়ার্ক রিলেটেড ডিসিজেস নার্সেসদেরই হওয়ার চান্সেস খুব হাই।
আর এত এই যে নিডল নিয়ে ঘুরছেন, সবসময় ইনজেকশন দিচ্ছেন, আইভি দিচ্ছেন, নিডল প্রিকের নিডল প্রিক ইনজুরি খুব বড় একটা ব্যাপার। নিডল প্রিক ইনজুরি হওয়ার চান্সেস থাকে। অনেক সময় কি হয়, তাড়াহুড়োতে পেশেন্টকে ইনজেকশন দিলাম, পেশেন্টের কিন্তু আমার জানা নেই কোনো ইনফেকশিয়াস ডিসিজ আছে কিনা, সেটাই যখন আবার রিক্যাপিং করে ডিসকার্ড করতে যাওয়া হয়, রিক্যাপিং করতে গিয়ে অনেক সময় হাতে ফুটে যাওয়ার চান্সেস থাকে, যার কারণে এখন ওই রিক্যাপিংটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা রিক্যাপিংটা প্র্যাকটিস করি না। এই সিরিঞ্জেসগুলো যখন হচ্ছে গিয়ে ডিসকার্ড করা হয়, ডিফারেন্ট বিলসে কিন্তু ডিসকার্ড করা হয়, সেগুলোর একটা বায়োমেডিক্যাল ডিসপোজালেরও সিস্টেম রয়েছে। তো একদম শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা হসপিটালের জিনিসেই ম্যানেজমেন্টের দিকটা নার্সেসদের কিন্তু খুঁটিনাটি দেখতে হয়। একটা নার্স যখন কাজ করছে, ওকে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিমের সাথে কাজ করতে হয়। 10-12টা টিম মেম্বারের সাথে ওকে কিন্তু কন্টিনিউয়াস সিনকে থেকে চলতে হয়। যেরকম একই সাথে একটা পেশেন্টের এক্সরে হবে, এক্সরেতে পাঠানো, একটা পেশেন্টকে ওটি থেকে রিসিভ করা, সমস্ত পেশেন্টদের ডায়েট কি হবে, সমস্ত পেশেন্টদের কি কি ইনভেস্টিগেশন যাবে, সমস্ত পেশেন্টদের কি কি ব্লাড যাবে, সমস্ত পেশেন্টদের কি কি এলিমিনেশন হয়েছে কি, মানে টয়লেট স্টুল ঠিকঠাক হয়েছে কিনা, সারাদিনের ইনপুট আউটপুট, সারাদিনে কতটা জল খেলো, ইউরিন হলো কিনা, সমস্ত কিছু কিন্তু নার্সেসদের একা হাতেই করতে হয় এবং সমস্তটা ডকুমেন্টেশনও করতে হয়। ওয়ার্ডে যদি 60খানা পেশেন্ট থাকে, 60খানা পেশেন্টের কিন্তু খুঁটিনাটি নখদর্পণে থাকতে হয় নার্সেসদের। আর ম্যাম কিছু টেকনিক্যাল জিনিস আপনাদের শিখতে হয়। হ্যাঁ। তার মধ্যে আমরা জানি যে আমি গিয়ে দেখেছি আমার পরিচিত মানুষ রয়েছে, তাকে রাইস টিউবে খাওয়ানো হচ্ছে। রাইস টিউবে কখন খাওয়ানো হয় এবং কেন খাওয়ানো হয়? পেশেন্ট যখন আনকনসিয়াস থাকে বা যদি কোনো ধরুন খাদ্যনালীতে বা শ্বাসনালীতে কোনো অবস্ট্রাকশন থেকে থাকে, যার কারণে পেশেন্ট নিজে মুখ দিয়ে খেতে পারছেন না, সেই ক্ষেত্রে নাকের মধ্যে দিয়ে খাদ্যনালীর ভেতরে পাকস্থলী অবধি একটা নল পরানো হয় এবং সেইটা দিয়ে পেশেন্টকে খাওয়ানো হয়, তরল পদার্থ খাওয়ানো হয়। এরকম একটা সিরিঞ্জের মধ্যে দিয়ে খাবারটাকে পাস করানো হয়। এই ধরনের ব্যাপারগুলো নার্সেসদের দেখতে হয়, যে এই পেশেন্টরা আনকনসিয়াস আছে তাদের এই নলের মধ্যে দিয়ে খাওয়ানো, বা যেই সব পেশেন্টসদের ড্রেনেজ সিস্টেম আছে, অপারেশন হয়েছে, পেটে নানা ধরনের ড্রেন আছে, কোলোস্টমি ব্যাগ আছে, সেগুলোকে লুক আফটার করা। ডিফারেন্ট পেশেন্টের ওয়ার্ডে যদি 60খানা পেশেন্ট থাকে, 60খানা পেশেন্টের কিন্তু ডিফারেন্ট রিকোয়ারমেন্টস থাকে, যেগুলো নার্সেসদের লুক আফটার করতে হয়। এই যে ভালো কথা বললো, যে রাইলস টিউবের কথা বললো, হ্যাঁ। এরকম চ্যানেল করা আছে বললো, অনেক পেশেন্ট আছে যে একদম রেগে গিয়ে রাইলস টিউব খুলে ফেলছে, চ্যানেল ছিঁড়ে ফেলছে, ক্যাথিটার টেনে দিচ্ছে। ক্যাথেটার টেনে দিচ্ছে, তো হাত পা বেঁধে রাখেন কেন? এই ব্যাপারটাকে রিস্ট্রেনিং বলা হয় এবং এটার জন্য কিন্তু ইউজুয়ালি পেশেন্টদের পার্টি থেকে, মানে বাড়ির লোক থেকে কনসেন্ট নেওয়া হয়, লিখিত কনসেন্ট নেওয়া হয় এবং কমিউনিকেট করা হয়। কিন্তু ইন কেস কমিউনিকেশনটা ভালোভাবে হলো না, বাড়ির লোককে ভালো করে বোঝানো হলো না, সেই ক্ষেত্রে কিন্তু একটা মিসকনসেপশনের জায়গা থেকে যায় যে আমার পেশেন্টকে তো বেঁধে রেখে দিয়েছে, হয়তো বা আমার পেশেন্টকে অ্যাটেন্ড করতে চাইছে না, বারবার ডাকছে বলে তাই আমাদের পেশেন্টকে বেঁধে রাখা হয়েছে, এই মিসকনসেপশনটা থেকে যায়। কিন্তু সেটা কিন্তু পেশেন্টের স্বার্থেই করা হয়, কারণ অনেক পেশেন্ট রেস্টলেস হয়ে গেলে সে তার নিজের সেলফ হার্ম করতে পারে, এই আইভি ক্যানুলেশন খুলে দেওয়া, রাইস টিউব খুলে দেওয়া, এই ব্যাপারগুলো করতে পারে, যার জন্য এই রিস্ট্রেনিংটা করা হয় এবং এটা কিন্তু একটা মেডিকেল অর্ডার থাকে রিস্ট্রেন করার জন্য। ভাববেন না এমনি হাত পা বেঁধে ফেলে রেখে দিয়েছে, কাজ করবেন না বা নার্সকে যাতে ডাকতে না পারে সেরকমের জন্য নয়, সেটা কিন্তু পেশেন্টের স্বার্থেই করা হয়। ম্যাম খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বেড সোর। মানে একটা পেশেন্ট যখন অনেক দিন বেড রিডেন থাকে, মানে তাকে শোয়ানো অবস্থায় রয়েছে, থাকতে থাকতেই ঘামের কারণে বা অন্যান্য কারণে পিঠে ঘা হয়ে যায়, তখন এই বেড সোর ম্যানেজমেন্ট আপনারা কি করে করেন? আর যদি যারা বাড়িতে রয়েছেন, মানে বাড়িতেও তো পেশেন্ট ম্যানেজমেন্ট হয়, সেক্ষেত্রেও হয়ে যায়, যেখানে নার্স নেই, তাই ঘরোয়া যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে একটু বলুন যে এই বেড সোর ম্যানেজমেন্ট তারা কিভাবে করতে পারে। বেড সোর বলি যখন আমাদের পিঠের আমার নিজস্ব বডির ওজনে কন্টিনিউয়াস শুয়ে থাকতে থাকে, যখন পেশেন্ট নিজে নড়াচড়া করতে পারছে না, তার বডির ওজনে বা ঘাম থেকেই হোক বা ফ্রিকশন থেকেই হোক, যখন পিঠে ঘা হয়ে যায়, পিঠের যেগুলো প্রেশার পয়েন্টস আছে, যেমন পিঠের স্ক্যাপুলা, পিঠে কোমর, পাছা, এই এরিয়াসগুলোতে যখন ঘা হয়ে যায়, সেটাকে আমরা বেড সোর বলি, যেটা প্রচণ্ড কমন আনকনসিয়াস পেশেন্টদের ক্ষেত্রে বা বেড রিডেন পেশেন্টদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে পেশেন্টকে কিন্তু 2-3 ঘন্টা অন্তর অন্তর সাইড ফিরিয়ে দিতে হয়, এপাশ থেকে ওপাশ কাত করে শোয়াতে হয়। সোজা পিঠে যখন শুয়ে থাকবে পেশেন্ট, সেখানে প্রেশার পড়ার চান্সেস বেড়ে যায়, সেক্ষেত্রে প্রেশারটা রিলিফ করলে কিন্তু বেডসোরটা অনেকাংশে কমে যায়। তাছাড়াও পিঠে যদি হালকা করে ম্যাসাজ করা হয়, সেখানে সার্কুলেশনটা ইমপ্রুভ হয়। তাছাড়াও পিঠে একটা দেখবেন হসপিটালে অনেক সময় মিসকনসেপশন থাকে যে পেশেন্টকে মারা হচ্ছে, যারা বয়স্ক লোকজন থাকে ওরা ভাবে যে নার্সেস আমাকে মারছে, সেক্ষেত্রে পিঠে কিন্তু কাপিং করে ব্লাড সার্কুলেশনটা বাড়ানো হয়। তাছাড়াও ওই এরিয়াতে
পাউডার বা ফ্রিকশন কম করার জন্য সেই ধরনের কোনো অয়েনমেন্ট, মলম এই ধরনের জিনিসগুলো লাগালে, নারকেল তেল লাগালে কিন্তু এই ফ্রিকশনটা কমে গিয়ে বেডসোরটা ইমপ্রুভ হয়। হসপিটালে যখন বেডসোরটা খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন সেটা রেগুলার ড্রেসিং করানো হয়। আর একটা খুব মর্মান্তিক রোগ রয়েছে, মর্মান্তিক বলছি এই কারণে, কারণ মানুষটা বেঁচে আছে না মরে আছে আমরা বুঝতে পারি না। আপনি বুঝতে পারছেন, কোমা পেশেন্ট। হাউ ডু ইউ কমিউনিকেট উইথ কোমা পেশেন্ট? মানে কি করে বোঝেন? মানে মুন্না ভাই MBBS এ যেরকম দেখেছিলাম, আনন্দ ভাই, তো এরকম ওই আনন্দ ভাইয়ের মতো পেশেন্টদের সাথে আপনারা কিভাবে কমিউনিকেট করেন? এরকম প্রচুর পেশেন্ট থাকে যারা নিজেদের নিডসগুলো কমিউনিকেট করতে পারে না, সেই ক্ষেত্রে তার বেসিক নিডসগুলো কিন্তু সেমই থেকে যায় একটা কনসিয়াস পেশেন্টের মতো। যেমন পেশেন্টের খাবার খাওয়াতে হয়, পেশেন্টকে ডেলি যে অ্যাক্টিভিটিস, চান করানো, পেশেন্টকে টয়লেটিং নিডসগুলো, এগুলো কিন্তু পেশেন্টের দেখতেই হয়। সেই ক্ষেত্রে কিন্তু সেই মানবিক দিক থেকে আমাদের কিন্তু নিজেদের থেকে গিয়ে এই পেশেন্টসগুলোকে খাইয়ে দেয়া, পেশেন্টকে টয়লেটিং প্রসিডিউরসগুলো করা, সেগুলো কিন্তু করতেই কিন্তু হয়। আপনি বোঝেন কি করে যে একজন কোমা পেশেন্টের কখন খিদে পেয়েছে বা ব্যথা করছে বা সে তার অন্য কোনো নিড কমিউনিকেট করার চেষ্টা করছে? কারণ কোনো কমিউনিকেশনই তো নেই। হ্যাঁ, তখন আপনারা কিভাবে জাজ করেন সেটা, বা আপনাদের ট্রেনিং কিভাবে হয় একটা কোমা পেশেন্ট? একজন নার্সের কিন্তু ইনস্টিংক্টটা বরাবর নিজে থেকেই সত্যি। চলে আসে, ওই এমপ্যাথেটিক ব্যাপারটা। একটা মা যেরকম শিশু কাঁদলে না কাঁদলে, কাঁদলে কেন কাঁদলো সেটাও এক্স্যাক্টলি বুঝতে পারে, নার্সেসদের মধ্যেও কিন্তু ওই এমপ্যাথেটিক ব্যাপারটা প্রচন্ড পরিমাণে থাকে। সেটা বাই ডিফল্ট হয় বা কারুর প্রফেশনাল এক্সপোজারের মাধ্যমেই চলে আসে। আমরা কিন্তু বুঝতে পারি যে কোন পেশেন্টের কীরকম নিড দরকার। 10টা লোকের যেরকম 10খানা আলাদা আলাদা ট্রিটমেন্ট মডিউল আছে, 10 ধরনের আলাদা ওষুধপত্র আছে, সেরকম 10টা পেশেন্টের কিন্তু 10টা আলাদা কেয়ারের নিডও থাকে। সেগুলো আমরা আইডেন্টিফাই করি এবং আমাদের প্রথম থেকেই সেটা শেখানো হয়। যেরকম ফিজিওলজিক্যাল নিড থাকে সেরকম সাইকোলজিক্যাল নিডগুলো মিট করাও কিন্তু নার্সেসদের জব রোলের মধ্যে পড়ে। একদম। একটা ওয়ার্ডে ধরুন 60-70টা পেশেন্ট রয়েছে, তো প্রত্যেকটা পেশেন্টেরই তো আলাদা করে একটা চার্ট আছে, এই ওষুধ পাচ্ছে, এই সময় ড্রিপ চেঞ্জ হবে। তো এই এত পেশেন্টের এত জিনিস কি করে মনে রাখে নার্সিং স্টাফরা? আপনারা নিশ্চয়ই অনেকে দেখেন যে নার্সেসরা প্রচুর লিখতে থাকে হ্যাঁ, টেবিলে বসে। আমরা সাহিত্য চর্চা করেন বলে। তো এই লেখালেখিটা এই কারণেই হয় যেন কোনোটাই মিস না হয়, কারণ 60খানা পেশেন্টের প্রত্যেকটা ব্যাপার মনে রাখাটা কোনোভাবেই সম্ভব নয়। সেই ক্ষেত্রে ডকুমেন্টেশন একটা প্রচন্ড রোল প্লে করে। এবং আমাদের বলা হয় যে ইফ এ কেয়ার ইজ নট ডকুমেন্টেড ইট ইজ নট ডান। মানে আমরা যদি কোনো কিছু নোট করিনি সেটা আদৌ হয়নি বলেই ধরে নেওয়া হয়। তাই প্রত্যেকটা জিনিস নখদর্পণে রাখা হয়, কারণ আজকাল দেখবেন মেডিকো লিগ্যাল কেসেস প্রচুর হচ্ছে। তো আমরাও সিকিউর নই, এত কেয়ার এবং এত কিওর সত্ত্বেও আমরা কিন্তু সিকিউর নেই। সেক্ষেত্রে মেডিকো লিগ্যাল থেকে প্রিভেন্ট করতে আমাদের প্রত্যেকটা জিনিস লিখে রাখতে হয়। এইভাবেই আমরা প্রত্যেকটা জিনিস রেজিস্টার করে রাখি যে কোন পেশেন্টের কি ইনভেস্টিগেশনে যাচ্ছে, কোন পেশেন্টের কি কি ট্রিটমেন্ট পাচ্ছে, কি কি মেডিসিন পাচ্ছে। প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা চেষ্টা করি গোটা ব্যাপারটা ম্যানেজ করতে। এবং ওই ডকুমেন্টেশনটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা ডাক্তারবাবুরা রাউন্ডে এসে দেখে যে কখন ব্লাড প্রেশার কি ছিল, কখন লাস্ট কি ওষুধ দেওয়া হয়েছিল, কখন আইভি চ্যানেলে কি পুশ করা হয়েছে, কখন পেশেন্টের পালস রেট কি ছিল, হয়তো ডাক্তারবাবু বলবেন প্যাথোলজি রিপোর্টটা কখন এসছে। এই পুরোটা দেখে কিন্তু এই রাউন্ডে যে ডাক্তারবাবু আসেন সারাদিনে 10 মিনিট বা আধ ঘন্টা যতক্ষণই হোক, সেইটা কিন্তু সারাদিন নার্সেসদের রিপোর্টের ওপর ভিত্তি করে কিন্তু তারা ডিসিশন নেয় যে পেশেন্টের কি ট্রিটমেন্ট হবে। তো সেই কারণে ওই যেটা মজা করে বলছিলাম সিস্টারদের সাহিত্য চর্চা, ওই সারাদিন কি লেখেন ওটাই কিন্তু ডাক্তারবাবুদের স্টাডি ম্যাটেরিয়াল। এই ব্যাপারে একটা জিনিস বলতে চাইবো, যত আপনাদের হেলথ কেয়ার ওয়ার্কার্সদের প্রতি অবিশ্বাস বাড়বে ততই কিন্তু আমাদের ডকুমেন্টেশনের লোডটা বাড়বে। ডকুমেন্টেশন বাড়লেই কিন্তু একটা মানুষ ওভারঅল কোনো না কোনো জায়গায় তাকে কম্প্রোমাইজ করতে হবে। আইদার সে পেশেন্টের বেড সাইডে থাকতে পারে, নয়তো সে প্রচুর লেখালেখি করতে পারে। যখনই লেখালেখির পরিমাণটা বেড়ে যাচ্ছে পেশেন্ট কন্ট্যাক্টটা কিন্তু স্বাভাবিকভাবেই কমে যাবে। সেই কারণেই যখন পেশেন্টরা বা তার বাড়ির লোকেরা সাপোর্টিভ হবে হেলথ কেয়ার ওয়ার্কার্সদের প্রতি, সেখানে কিন্তু আমরা আরো বেশি করে অ্যাটেন্ড করতে পারবো পেশেন্টদের, সেটা কিন্তু ওদের বুঝতে হবে। সেই কোঅপারেশনটাই আমরা আশা করি। এই যে কিছু পেশেন্ট, বিশেষ করে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে হয় কেমিক্যাল ইমব্যালেন্স, যেটাকে আবার মুন্না ভাইয়ের ভাষায় কেমিক্যাল লোচা যখন হয়ে যায় তখন তারা তো উল্টো পাল্টা বলতে থাকে। হ্যাঁ, বিভিন্ন কথা, কিছু সময় কটূক্তি নার্সদের করতে থাকে। নার্স কেন, সামনে যে থাকবে তাকেই করতে পারেন, কিন্তু যেহেতু নার্সরা ম্যাক্সিমাম সময় অ্যাটেন্ড করেন নার্সদেরই ওই কটূক্তি শুনতে হয়। তো সেই সময় আপনারা নার্ভ স্ট্রং রাখেন কি করে, আর ওই উত্তেজিত পেশেন্টদের আপনারা ম্যানেজ করেন কি করে? ব্যাপারটা একটা ছোট বাচ্চাকে ম্যানেজ করার মতো। তখন পেশেন্টরা আমাদের কাছে ইজ লাইক
একজন ছোট কিডকে যেরকম হ্যান্ডেল করা হয়, ওনার মাথা গরম আছে মানে আমার মাথাটা ঠান্ডা রাখতে হবে। এবং এই ব্যাপারটা যদিও প্রচন্ড এক্সস্টিং হয়, কন্টিনিউয়াস এরকম পেশেন্টদের, রাগী বা বদমেজাজি পেশেন্টদের হ্যান্ডেল করা, কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজটা করে যেতে হয়। এরকম কোনো পেশেন্ট আছে বারবার প্রতিদিন এসে 2বার করে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছেন, আর ইঞ্জেকশন নেবো না, এরকম প্রচুর থাকে যাদের অন্যায় প্রচুর আবদার থাকে। তা দূর থেকে ইঞ্জেকশন ছড়ে মানে এরকম করে এরকম হয় না খুব একটা। নিবিড় এই নেই। একজন মানুষ হসপিটালে ভর্তি হয়ে সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে, প্রথম ভয় যেটা পায় এই শুনছ বা ইঞ্জেকশন, এবং এতগুলো চ্যানেল করবে গলা থেকে হাত থেকে, এবং সেগুলো আপনাদেরই করতে হয়। এবং সবাই তো এই নয় যে হাসি মুখে দিয়ে দিল, অনেকে মানে কোনোভাবেই করতে দেবো না, ওই নিডল ফোবিয়া বলছি, সেইটাকে আপনারা হ্যান্ডেল করেন কি? সেই ক্ষেত্রে সেই ট্রাস্টটা ডেভেলপ করতে হয় ভালো করে বুঝিয়ে। নার্সেসটা দেখুন অনেকদিন এক্সপোজারের ফলে কিন্তু ওদের স্কিলটা প্রচন্ড ডেভেলপ করে যায়। চ্যানেল করাটা আমাদের কাছে অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া। একটা পেশেন্টকে চ্যানেল করলাম, তার পাশের পেশেন্টে কিন্তু তখন আমাদের অ্যাডভোকেট করে যে দেখুন আমার কিন্তু করেছে, ব্যথা লাগেনি, আপনিও করে দেখতে পারেন। এইভাবে বুঝিয়ে ওদের করানো হয়। আর কিছু সময় ধরে নিন যেরকম লাস্ট বেঞ্চের ছেলেটা ধীরে ধীরে ফার্স্ট বেঞ্চের ছেলেটাকেও বিগড়ে দেয়। ধরে নিন একটা ওয়ার্ডে অনেক পেশেন্ট আছে, সবই বাধ্য, একটা আমার টাইপের পেশেন্ট পড়েছে যে হচ্ছে ইউনিয়ন লিডার, সমস্ত পেশেন্টকে ধীরে ধীরে ইনফ্লুয়েন্স করছে। বাবা বাছা করে করিয়ে নিতে হয়। না, আপনি তখন কিভাবে করেন যে এই পেশেন্টটাকে যদি অন্য ওয়ার্ডে শিফট করে দেওয়া যায় তাহলে এটা সব ঠিক থাকবে? এরকম তো হয় নিশ্চয়ই। ভালোবাসার ল্যাঙ্গুয়েজটা সবাই বুঝে। পেশেন্টকে যদি ভালো করে এক্সপ্লেইন করা হয় যে কি প্রসিডিওর আছে, কেন করতে চাইছি, তাতে তোমার কি বেনিফিটস হচ্ছে, তুমি যদি ওষুধটা না নাও তাতে কি হবে, নিলে কি হবে, তোমার আর্লি রিকভারি শুনছে না, বাবা বাচ্চা ভালোবাসা লোকই নয়, আপনি জানেন সব স্টুডেন্ট একরকম নয়, কেউ ভালোবাসায় বোঝে, কেউ স্কেলের বাড়িতে। তো কিছু পেশেন্ট সত্যি আমরা সবসময় চেষ্টা করবো 99% ভালোবেসেই বোঝাতে, হ্যাঁ, কিন্তু সাম দাম দণ্ডভেদ বলে একটা ব্যাপার তো রয়েছে। বকাঝকা করতেই হয়। কি বলেন তখন আপনারা? অনেক বকাঝকা করা সিস্টার থাকে, আমি যদিও পার্সোনালি বকাঝকাতে বিশ্বাস করি না, কিন্তু অনেক বকাঝকা করা সিস্টার থাকে, ওরা কিন্তু ঠিক বকে টকে কাজটা করিয়ে নিতে পারে। একটা ওয়ার্ডে ধরুন ঘুরছেন, দেখছেন 5 নম্বর বেডের পেশেন্টটা অনেকক্ষণ ধরে নেই, খোঁজ 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 কোথাও নেই, কিন্তু এরকম হয়েছে কখনো সামনের রাস্তা পার করে গিয়ে কচুরি খাচ্ছে? এরকম প্রচুর কেসেস হয়। এরকম ধরুন কোনো পেশেন্টের হাতে চ্যানেল নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রিপোর্ট হলো, সেই ক্ষেত্রে ইউজুয়ালি কি হয়, প্রত্যেক শিফটে আমাদের কাউন্ট রাখা হয় কজন পেশেন্ট আছেন এবং ওদের পার্টিকুলার ড্রেস কোড থাকে, ড্রেস পরে থাকে। সেই ক্ষেত্রে বেরিয়ে গেলে সিকিউরিটি দাদা দিদিরা ওনারা ধরে নিয়ে আসেন, কিন্তু তাও যদি অ্যাবডাকশন করা হয়, একদমই যদি না পাওয়া যায় তাহলে তো পুলিশ কেস হয়। আর যদি কাছাকাছি পাওয়া যায় ধরে নিয়ে আসা হয়। এই ধরনের কেসেসগুলো সাধারণত যেটা বলছিলেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা একটু বয়স্ক লোকজনদের ক্ষেত্রে বা সাইকেট্রিক কেসেসে হয়ে থাকে। আপনি কখনো ফেস করেছেন যে পেশেন্ট পালিয়ে গেছে এরকম আপনার ক্যারিয়ারে? ঠিক পালিয়ে যেতে পারিনি, হসপিটাল ছেড়ে ধরুন এক ফ্লোর ছেড়ে উপরতলা নিচতলা করছিল, আবার ধরে নিয়ে আসা হয়েছে। তার বেশি খুব একটা পালিয়ে যেতে হসপিটাল ছেড়ে পারে না। ম্যাম, এই যে আইভি চ্যানেল করা, ইনজেকশন দেওয়া, এইগুলো তো একদমই প্র্যাকটিস ওরিয়েন্টেড জিনিস। হ্যাঁ, দুম করে আমাকে ইনজেকশন দিলে, সূচ ফোটাতে দিলে, আইভি চ্যানেল করতে দিলে তো পারবো না। এবং আপনারা যখন ট্রেনিং হচ্ছে, দুম করে প্রথমবারই একজন স্টুডেন্টকে মানুষের হাতে করতে দেবেন না। তো আপনাদের এই প্র্যাকটিসগুলো কি করে হয়? এই প্র্যাকটিসগুলো হয় ম্যানিকুইন থাকে বা ডামি বলে যেটাকে চলতি ভাষায়, সেখানে আমরা কিন্তু প্র্যাকটিস করে করে সেগুলোকে আয়ত্ত করি এবং সেটা প্রচণ্ড স্কিল সুপারভিশনের মাধ্যমে হয়। এবং জেনারেল একটা কনসেপ্ট থাকে যে নার্সেস মানে ইনজেকশন দেয়া, তার থেকেও কিন্তু অনেক কঠিন কঠিন ব্যাপার থাকে, যেরকম সেন্ট্রাল লাইন ক্যানুলেশন করা, গলার মধ্যে আর্টারিজের মধ্যে বা ভেইনসের মধ্যে দিয়ে চ্যানেল ক্যানুলেশন করা, ট্রেকিওস্টমি করে গলার মধ্যে ফুটো করে সেখানে চ্যানেল ঢুকিয়ে সেখানে সাকশনিং করা, এই ধরনের আরো অনেক কঠিন কঠিন প্রসিডিওর এবং অনেক ইকুইপমেন্টস হ্যান্ডেল করা, এগুলো কিন্তু করতে হয়, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে হয়। ক্যাথেটার করা। ম্যানিকুইনের তো ভেন নেই, সেইটা কি করে বোঝানো শেখান? না, আজকাল কিন্তু অনেক অ্যাডভান্স ম্যানিকুইন্স বেরিয়ে গেছে, যেগুলোতে হচ্ছে আপনার এই ধরনের আর্টিফিশিয়াল লিকুইড সাপ্লাই থাকে, যেটা দিয়ে স্টুডেন্টসরা প্র্যাকটিস করতে পারে। অনেক চ্যানেলের আমরা কথা শুনি, গলায় চ্যানেল, হাতে চ্যানেল, এই ওই।
কোন চ্যানেলটা করা সবচেয়ে ডিফিকাল্ট? ডিপেন্ড করে কোথায় চ্যানেল করা হবে সেটা ইন্ডিকেশনের ওপর। কখনো পেশেন্ট যদি আইসিইউ বা সিসিইউ সেট আপে থাকে, ক্রিটিক্যাল কেয়ার সেট আপে থাকে, যেখানে ওনার প্রচুর ইনজেকশনস চলবে, তখন কিন্তু গলায় চ্যানেলটা করা হয়। যদি বেসিক রিকোয়ারমেন্টস থাকে, ধরুন ইনজেকশন অ্যান্টিবায়োটিক পাচ্ছে বা স্যালাইন পাচ্ছে, যেটা আইভি ড্রিপ বলা হয়, তখন কিন্তু হাতের বিভিন্ন সাইটস থাকে বা পায়ের বিভিন্ন সাইটস থাকে যেখানে ক্যানুলেশন করা হয়। তো আপনি বাড়ির বিছানা কি ওরকম বেড প্রিপারেশন করেই বানান? একটা কমন মিসকনসেপশনস থাকে যে বেড মেকিং মানে একদম সাধারণ বাড়ির মতো করে বিছানা করা, যেটা একদমই নয়। অর্থোপেডিক পেশেন্টস, যেমন হাড় ভাঙা পেশেন্টসদের রিসিভ করার জন্য আলাদা বেড হয়। সার্জারি করে আসা অপারেশনের পেশেন্টদের আলাদা রকম বেড হয়। যারা ডিপেন্ডেন্ট আনকনসিয়াস পেশেন্ট থাকে তাদের আলাদা রকম বেড হয়। যারা পেশেন্ট বেড ছেড়ে উঠতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা রকম বেড মেকিং হয়। তো এই ব্যাপারটা যে বেড মেকিং এরও কিন্তু অনেক সায়েন্টিফিক ধাপে ধাপে প্রসিডিউরস থাকে যেগুলো নার্সিং এ শেখানো হয়। মানে পেশেন্টের সাথে শুধুমাত্র তো তার চিকিৎসাই, মানে চ্যানেল করছে, ক্যাথিটার পড়াচ্ছে, এগুলোই তো করে না, পেশেন্টকে কাউন্সিলিংও করতে হয়। এগুলো কি আপনারা শেখান? পেশেন্ট কাউন্সিলিং এর ব্যাপারে বলতে চাইবো, পেশেন্টদের কিন্তু সেলফ কেয়ার নিয়ে প্রচুর ল্যাক অফ অ্যাওয়ারনেস থাকে। যেরকম ওপিডিতে স্পেশালি বলতে গেলে, ধরুন পেশেন্টকে বিপি মেডিকেশন দিয়ে ছেড়ে দেওয়া হলো, ওকে বোঝানো হলো না যে প্রেশারের মেডিসিনটা কদিন খাবে, কদিন পর বন্ধ করবে বা আদৌ বন্ধ করবে কিনা। সেই ক্ষেত্রে পেশেন্টটা কি করলো, বাড়ি গিয়ে 1 মাস ওষুধ খেলো, দেখলো আমার বিপিটা কন্ট্রোলে চলে এসেছে, আমার আর মাথা ঘোরাচ্ছে না, আমার আর ব্ল্যাক আউট হচ্ছে না, আমি ঠিকঠাক সব কাজকর্ম করে যেতে পারছি। সে বিপি মেডিকেশনটা বন্ধ করে দিল, প্রেশারের ওষুধটা বন্ধ করে দিল। তারপর দেখা যাচ্ছে কয়েক মাস পর সে মাথার ভেন্সগুলো বা হার্টের ভেন্সগুলো হচ্ছে গিয়ে ফেটে গিয়ে, ধরুন একটা পাইপের মধ্যে দিয়ে যতটা প্রেশার নিতে পারে তার বেশি প্রেশার দিলে কি হবে, পাইপটা ফেটে যাবে। সেরকম ভাবে মাথার বা হার্টের ভেন্সগুলো যখন ছিঁড়ে গিয়ে ব্লিডিং হয়, তখন পেশেন্টটাকে স্ট্রোক হয়ে স্ট্রোকের কমপ্লেন্স নিয়ে পেশেন্ট হসপিটালে এসে ভর্তি হচ্ছে, যেটাকে প্রিভেন্ট করা যেত যদি একটুখানি পেশেন্টকে কাউন্সিলিং করা যেত যে আপনারা বেসিক লেভেলে বাড়িতে গিয়ে প্রেশারের ওষুধগুলো বন্ধ করবেন না, প্রেশারের ওষুধটা কন্টিনিউয়াস খেয়ে যাবেন এবং এসে হসপিটালে ব্লাড প্রেশার চেকিং করিয়ে ডক্টরকে কনসাল্ট করিয়ে তবেই বন্ধ করবেন। হেলথ এডুকেশনটা করাটাও কিন্তু নার্সেসদের একটা খুব অপরিহার্য রোল থাকে। যেরকম এই গাইনি ওয়ার্ডে বা পোস্টন্যাটাল ওয়ার্ডে মায়েদের ব্রেস্ট ফিডিং নিয়ে কাউন্সিলিং করা, ধরে দেখিয়ে দিতে হয় যে কিভাবে আপনি বাচ্চাটাকে ফিডিং করাবে। প্রথম যারা নতুন মাদার থাকে, কিভাবে বাচ্চাকে ফিডিং করাতে হবে, কিভাবে বাচ্চাকে বার্পিং করাতে হবে, পিঠে নিয়ে কিভাবে ঢেকুর তোলাতে হবে, সাথে সাথে বাচ্চাকে খাইয়ে শুয়ে দিলে কিন্তু বাচ্চার এসপিরেশন মানে গলায় শ্বাস আটকে যাওয়ার চান্সেস থাকে, সেই ক্ষেত্রে কিভাবে ঢেকুর তোলাতে হবে, কিভাবে বাচ্চাকে র্যাপিং করব সে তারও প্রসিডিওর থাকে। এই ব্যাপারগুলো কিন্তু নার্সেসরা বুঝিয়ে একদম শিখিয়ে দেয়, হাতে কলমে শিখিয়ে দেয় মায়েদের। এবার একদম এডুকেশনাল পার্টটাই আসি। নার্স হতে গেলে কি পড়াশোনা করতে হয়? একটা কমন কনসেপ্ট রয়েছে নার্স ট্রেনিং, আমরা সবাই ইউজ করে থাকি যে নার্সিং ট্রেনিং, কিন্তু নার্সিংটা যে শুধুমাত্র ট্রেনিং এই সীমাবদ্ধ নেই, নার্সিংটা কিন্তু একটা প্রফেশন। নার্সিংকে বলা হয় ওল্ডেস্ট অফ আর্ট অ্যান্ড মোস্ট রিসেন্ট অফ এ প্রফেশন। নার্সিং এর ক্ষেত্রে বেশ কিছু ডিপ্লোমা ডিগ্রি কোর্সেস থাকে অন্যান্য প্রফেশনের মতোই। যেটা বেসিক নার্সিং কোর্স থাকে সেটা হচ্ছে গিয়ে ডিপ্লোমা কোর্সেসগুলো হচ্ছে এএনএম এবং জিএনএম। এএনএম এবং জিএনএম পড়তে গেলে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে হলেই হয়। এইচএস এর পরে তাকে অ্যারাউন্ড 50% অ্যাগ্রিগেট মার্কস পেলেই সে এন্ট্রান্স এক্সামিনেশনগুলো দিয়ে জিএনএম বা এএনএম পড়তে পারে। এএনএম 2 বছরের কোর্স হয় এবং জিএনএম 3.5 বছরের কোর্স হয়, যেখানে বেসিক নার্সিং প্রসিডিওরসগুলো এবং অ্যারাউন্ড 20 থেকে 30টা মেডিকেল সাবজেক্ট পড়ানো হয়। বিএসসি নার্সিং কিন্তু একটা ডিগ্রি লেভেলের কোর্স, যেখানে আরেকটু অ্যাডভান্সে লিডারশিপ স্কিলসগুলো শেখানো হয়, রিসার্চ করতে শেখানো হয়। বিএসসি নার্সিংয়ে পেশেন্টদের সাথে আরেকটু অ্যাডভান্স লেভেলে কী করে পেশেন্ট লুক আফটার করা যায় সেটা শেখানো হয়। পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সটা হচ্ছে গিয়ে এমএসসি নার্সিং। এমএসসি নার্সিং 2 বছরের হয় এবং এমএসসি নার্সিংয়ে অ্যাডভান্স লিডারশিপ স্কিলসগুলো শেখানো হয়। এবং এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু স্পেশালাইজেশনস থাকে, যেমন ক্রিটিক্যাল কেয়ার, অঙ্কোলজি, তারপর হচ্ছে পেডিয়াট্রিক নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, এইসব স্পেশালাইজেশন। ডক্টর বাবুদের ক্ষেত্রে যেরকম স্পেশালাইজড ডক্টরস থাকেন, সেভাবে নার্সেসদের ক্ষেত্রেও কিন্তু এমএসসি নার্সিংয়ে স্পেশালাইজেশনের সুযোগ থাকে। এবং তারপর পিএইচডি নার্সিংয়ের সুযোগ থাকে 3 to 5 ইয়ার্স, যেটার ডিউরেশন হয়। নার্সিং করে কেউ টিচিংও করতে পারে, মানে আপনি যেরকম। নার্সিংয়ের ওয়াইড রেঞ্জ অফ প্র্যাকটিস স্কোপ থাকে, যেরকম আর্মিতে, রেলওয়েতে,
ইএসআইসি, এইমস, এই ধরনের সেন্ট্রাল নেভিতে। গভর্নমেন্ট, নেভিতে, এই ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোতে নার্সেসরা কিন্তু গ্রেড বি নার্সিং অফিসার হিসেবে অ্যাপয়েন্টেড হয়, যেখানে পে স্কেলটা যথেষ্টই গ্রেড বি লেভেল 7-এ ওরা পে পায়, যেটা যথেষ্ট সম্মানীয় একটা পোস্ট। ঠিক। অন্যান্য অফিসার্সদের মতোই নার্সেসরাও নার্সিং অফিসার হিসেবে অ্যাপয়েন্টেড হয়। আচ্ছা, নার্স বলতে লোকে ভাবে ওই তো নার্স, ওই তো ইনজেকশন দিচ্ছে, এই খাতা লিখছে, এইরকম। বিভিন্ন জায়গায় যে নার্সিং স্টাফের আলাদা আলাদা রোল আছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে, এটা সম্বন্ধে একটু বলুন। সাধারণ লোকেরা যেটা এক্সপোজার পায় সেটা হচ্ছে জেনারেল ওয়ার্ডে হুম। নার্সেসদের দেখতে পায়। তাছাড়া ওটিতে স্ক্রাবিং নার্স এবং সার্কুলেটিং নার্স বলে দু ধরনের নার্সেসরা থাকে। সার্কুলেটিং নার্সেসরা যারা থাকে তারা হচ্ছে গিয়ে সমস্ত স্টেরাইল ইকুইপমেন্টস রেডি করে দেওয়া একটা অপারেশনের জন্য, অপারেশনের স্টেরাইল এনভায়রনমেন্টটা মেনটেন করা। স্ক্রাব নার্সেস যারা থাকে তারা ডক্টরসদের ডিউরিং অপারেশন থ্রু আউট ক্যারি আউট করেন। একটা বিশাল নার্সেসদের ভূমিকা থাকে পেরিফেরিজে। এএনএম নার্সেস যারা বলছিলাম, এএনএম বা জিএনএম নার্সেসরা বা বিএসসি নার্সেসরাও পেরিফেরিতে ইমিউনাইজেশন প্রোগ্রামসগুলো কিন্তু থ্রু আউট ক্যারি করেন নার্সেসরাই। এই যে সমগ্র ভারতবর্ষে যতগুলো ইমিউনাইজেশন হচ্ছে সমস্ত বাচ্চাদের, এই ইমিউনাইজেশনের পুরো দায়ভারটাই কিন্তু নার্সেসদের ওপর থাকে। সুতরাং ভেবে নিন, ইমিউনাইজেশন একটা প্রিভেন্টিভ সার্ভিস। ইমিউনাইজেশন ছাড়া পুরো দেশটাই ভেঙে পড়তো, পুরো দেশের হেলথ কেয়ার সিস্টেমটাই ভেঙে পড়তো। এই ইমিউনাইজেশন থ্রু আউট কিন্তু ক্যারি করে নার্সেসরাই। তাছাড়াও পেরিফেরিতে সাব সেন্টার বা পিএইচসি গুলোতে নার্সেসরাই কিন্তু মেইন স্তম্ভ হয়। পিএইচসিতে বা সাব সেন্টারগুলোতে 5,000 থেকে 10,000 পপুলেশন একজন নার্সের উপরই ডিপেন্ডেন্ট থাকে। এএনএমরা বা আশাসরা বাড়ি বাড়িতে প্রত্যেকটা 5,000 পপুলেশনের প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু ওদের নখদর্পণে থাকে। কোন ফ্যামিলিতে কি কি হয়েছে, কে প্রেগনেন্ট মহিলা আছে, কে ম্যালনারিশড বাচ্চা আছে, কে হাইপারটেনসিভ পেশেন্ট, কে সুগার পেশেন্ট, তাদের কি কি রিকোয়ারমেন্টস আছে হেলথ, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সেই রিকোয়ারমেন্টসগুলো ওনারা হোম ভিজিট করে আইডেন্টিফাই করেন, এবং সেই রিকোয়ারমেন্টসগুলো কারো যদি হসপিটাল সার্ভিস দরকার হয় সেগুলো ওরা হসপিটালে রেফার করেন, এবং কারোর যদি হোম বেসড কেয়ার বা মেডিসিন রিকোয়ারমেন্ট থাকে সেগুলো কিন্তু প্রোভাইড করেন নার্সেসরাই। সুতরাং পেরিফেরিজের দিকে নার্সেসরা কিন্তু একটা বিশাল রোল প্লে করেন। সুতরাং নার্সেসদের রোলটাকে শুধুমাত্র হসপিটালে বেঁধে রাখা যায় না। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি যে এই ওপিডিতে যখন ডাক্তার পেশেন্ট দেখে, স্পেশালি যখন ফিমেল পেশেন্ট দেখে, তখন একজন নার্সিং স্টাফ তার সঙ্গে থাকে, কেন দরকার হয়? এটা প্রোটোকলে আছে যে একজন মেল ডক্টর বা মেল হেলথ কেয়ার ওয়ার্কার একজন ফিমেল পেশেন্টের কেয়ার প্রোভাইড করতে পারে না বা ইন্সপেকশন করতে পারে না যদি না কোনো ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকে। সেই ক্ষেত্রে নার্সেসটা কিন্তু অপরিহার্য। পেশেন্টকে যখন ইন্সপেকশন করা হয়, পেশেন্টকে যখন দেখা হয়, সেই ক্ষেত্রে একটা নার্স কিন্তু একটা ডক্টরের সাথে থাকাটা অপরিহার্য। এই যে নার্স বা আয়া সেন্টার আমরা দেখি যে নার্স এবং আয়া পাওয়া যায়, এটা কি সম্ভব? মানে আয়া সেন্টারে নার্স পাওয়া যায়? আপনাকে যেরকম ডিসকাস করলাম প্রিভিয়াসলি, একটা নার্স তৈরি করতে যেরকম বলা যায় যে কিছুদিনের শর্ট ট্রেনিং এ নার্স তৈরি করে দেওয়া যায়, এই ব্যাপারটা কিন্তু যদি এরমই হয়ে যেত তাহলে 3.5 বছর 4.5 বছরের কোর্সেস কেন? একটা নার্সকে 4 বছর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে ক্লিনিক্যাল অ্যাটেন্ডেন্স অ্যারাউন্ড 80 to 90% দরকার হয়, 100% থিওরি অ্যাটেন্ডেন্স দরকার হয়, যেখানে সে 20 থেকে 30টা সাবজেক্ট পড়ে। প্র্যাকটিক্যালি সে 100% অ্যাটেন্ডেন্স থাকতে হয়, যেখানে সবগুলো স্কিল ওকে নখে দর্পণে থাকতে হয়, তবেই গিয়ে সে কিন্তু রেজিস্ট্রেশন পায়। একজন নার্স তখনই নার্স হয় যখন তার একটা রেজিস্ট্রেশন থাকে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে সেই রেজিস্ট্রেশনটা থাকলে, সেটা যেটা একটা লাইসেন্সিং প্র্যাকটিস, সেটা থাকলেই তাকে নার্স বলা হয়। যারা বাড়িতে কেয়ার প্রোভাইড করছে তাদের কিন্তু কোনো লাইসেন্সিং থাকে না। সবাইকেই বলছি, যেরকম আপনারা যেরকম সিভিল ইঞ্জিনিয়ার এবং রাজমিস্ত্রির ডিফারেন্সটা জানেন, যেরকম একটা সিকিউরিটি গার্ড এবং একটা পুলিশের ডিফারেন্সটা জানেন, সেরকম ভাবে হয়তো বা বুঝতে চায় না বা বোঝে না, কিন্তু সেরকম একটা নার্স এবং আয়ারও কিন্তু ডিফারেন্স রয়েছে, একটা বিশাল টেকনিক্যাল ডিফারেন্স রয়েছে। একজন নার্স সুদীর্ঘ 4 বছর বা 3.5 বছর অনেক কিছু শিখে, অনেক ক্লিনিক্যাল ডিটেলস শিখে তারপর কিন্তু সে একটা রেজিস্ট্রেশন হাতে পায় এবং প্র্যাকটিস করার লাইসেন্সটা পায়। কিন্তু যারা একটা শর্ট টার্ম সেই এক্সপোজারের মাধ্যমে টুকটাক কিছু নার্সিং প্রসিডিওর শিখে গেল এবং গিয়ে বাড়িতে বাড়িতে হেলথ কেয়ার দিল, বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন প্রসিডিওর ক্যারি আউট করলো, ওরা কিন্তু নিজেদের নার্স বলে দাবি করে নেয় এবং জনগণের এই কনসেপ্টটা থেকে যায় যে ওরাও নার্স এবং আয়ার এই কনসেপ্টটা থেকে যায়। কিন্তু নার্স হতে গেলে কিন্তু সেই রেজিস্ট্রেশনটা আবশ্যক। নার্সেসরা কখনো বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে না। আপনি ভেবে দেখুন, একজন নার্স যে পাস আউট হয়ে বেরিয়ে
গভর্নমেন্টে লেভেল 7 পে স্কেলে যে অ্যারাউন্ড 15 lakhs অ্যারাউন্ড অ্যানুয়াল ইনকাম করছে, সে গিয়ে বাড়ি থেকে কয়েকশো টাকার জন্য গিয়ে আপনার বাড়ির লোকেদের কেয়ার প্রোভাইড করতে যাবে না। বাড়িতে যারা থাকে তারা আয়া হয়। এই ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে যে কখনো নার্সেসরা গিয়ে কিন্তু বাড়িতে কেয়ারটা প্রোভাইড করছে না। আর দেশে যেরকম ডিমান্ড আছে, বিদেশেও নার্সিং এর বিশাল ডিমান্ড আছে। বহু নার্স এখান থেকে নার্সিং কমপ্লিট করে বিদেশে চলে যাচ্ছে, তো এটাও তো দেখতে পাচ্ছি আমরা। এক নম্বর তো অবশ্যই ইকোনমিটা দেখতে হবে। বাইরের নার্সেসরা প্রচন্ডভাবে ওয়েল পেইড, ইংলিশ স্পিকিং কান্ট্রিজগুলো বলুন, গালফ কান্ট্রিজগুলো বলুন, প্রচন্ড ওয়েল পেইড, যার জন্য নার্সেসরা মুভ আউট করে যান। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে কিন্তু নার্সেসদের যথাযোগ্য সম্মানটুকু কিন্তু হয়তো ওরা পায় না, যার জন্য সবসময় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স নার্সেসদের মধ্যে থেকে যায়। সবসময় একটা সেকেন্ডারি রোল হিসেবে নার্সেসদের দেখানো হয়, মিডিয়াতেও দেখানো হয়, বা একটা কনসেপ্ট গ্রো করে গেছে যে নার্সেসরা ডক্টরসদের অ্যাসিস্ট্যান্ট হয়। কিন্তু যেটা বাইরে দেখানো হয়, বাইরে কিন্তু নার্সেসরা একটা হোল ইকুইপড প্রফেশনাল যারা ডক্টরসদের সাথে সমসাময়িকভাবে কাজ করে যায়। সেই ক্ষেত্রে অনেকেই প্রেফার করে বিদেশে মুভ আউট হয়ে যাওয়া। নার্সিং কিন্তু আজও ফিমেল ডমিনেটিং। আমাদের যেরকম জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে যায়, ফিমেলদের ওয়ার্ককে কিন্তু বরাবরই লেস ইভ্যালুয়েট করা হয়, লেস রিকগনাইজ করা হয়। ফিমেলরা লেস পেইড হয়, বা ফিমেলদের ওয়ার্ককে সোসাইটিতে বরাবরই একটু কম সম্মান দেওয়া হয়। ইকুয়াল পে স্কেলটা আমি একদমই অ্যাগ্রি করি। ইকুয়াল পে নিয়ে অ্যাকচুয়ালি লড়াই শুরু হয়েছিল, পরে এটা অন্যদিকে ঘেটে যায়। কিন্তু সত্যিই আপনি ঠিক বলেছেন যে মেল ফিমেল এই যে জেন্ডার ডিসক্রিমিনেশনের জায়গাটা শুরুই হয় ইনইকুয়ালিটি অফ পেমেন্ট থেকে। হ্যাঁ, মেল নার্সেসরাও আসছেন প্রফেশনে, কিন্তু ম্যাক্সিমামই ফিমেল নার্সেসরা আছেন ইন্ডিয়াতে। সেই ক্ষেত্রে কিন্তু ওই নার্সিংয়ে ওই সম্মানের ব্যাপারটা এখনো যথাযোগ্য সম্মানটা লোকজন দিয়ে উঠতে পারছেন না আমার মনে হয়। আপনি বললেন ম্যাম এটা একটা ফিমেল ডমিনেটেড প্রফেশন, এখন প্রচুর মেল নার্স দেখা যায়, মানে ছেলেরাও ভীষণভাবে আসছে, তো এইটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, পাস আউট হয়ে যেখানে এত ভালো ভালো চাকরির সুযোগ রয়েছে, আপনি একটা জেনারেল কোর্স করে আপনাকে একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে একটা চাকরি পেতে, একটা সরকারি বা বেসরকারি চাকরি পেতে আজকাল কালঘাম ছুটে যাচ্ছে। সেই ক্ষেত্রে নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি বেরিয়েই কিন্তু একটা বিশাল চাকরির সুযোগ রয়েছে এবং চাকরির নিশ্চয়তা রয়েছে। সেই ক্ষেত্রে মেলরাও কিন্তু আজকাল নার্সিংয়ের দিকে নার্সিং পড়ছে, এবং এটা কিন্তু কোনো জেন্ডারে সীমিত নেই। নার্সিংয়ের রোলটা কিন্তু এখন এক্সপান্ড করে গেছে। যেরকম ফ্যামিলিয়াল রোলগুলো মেল ফিমেল দুজনেই সমানভাবে ভাগ করে নিচ্ছে, নার্সিংয়ের কাজগুলো কিন্তু শুধু ফিমেলরাই করতে পারে সেরকম কোনো ব্যাপার নেই। মেলরাও ইকুয়ালি নার্সিংয়ে আসছেন এবং খুব ভালো পেশেন্ট কেয়ার দিচ্ছেন। আচ্ছা, একটা খুব মানে কি বলবো, খুব দুঃখজনক ঘটনা এটা আপনারা হয়তো সবসময় দেখে থাকেন, যে অনেক লোকের বয়স্ক মা বাবাকে ধরুন সে বেড়াতে যাচ্ছে, তো হসপিটালে ভর্তি করে দিয়ে তারা বেড়াতে চলে যায়, বা ধরুন পুজোর সময় তারা অন্য কোনো জায়গায় আনন্দ ফুর্তি করতে পারছে না, তার বয়স্ক বাবা মাকে সে হাসপাতালে ভর্তি করে দিচ্ছে। এরকম যদি দেখতে পারে এরকম কেস? এটা তো প্রায়শই হয়ে থাকে। যেরকম পুজো আসছে বা পুজোর সিজনে প্রায়ই দেখা যায় যে হসপিটাল পুরো বেড ফুল হয়ে গেছে। বাকিরা যখন আনন্দ করে বেড়ায়, আমরা তখন ছুটি পাই না। নার্সেসরা তখন ফুল ইকুইপড ওয়ার্ড নিয়ে ডিউটি করতে হয়। কারণটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম লোকজনই যখন বাড়িতে কেয়ার গিভার থাকছে না, সেক্ষেত্রে ওরা হসপিটালে কোনো একটা অজুহাতে বাড়ির লোকেদের ভর্তি করিয়ে দিয়ে যাচ্ছে যেন ওরা পুজোটা ভালোভাবে কাটাতে পারেন। কিন্তু নার্সেসদের ওই সময়টা, ওই পুজোর সময়টা রাত জেগে কাটাতে হয়। ওই ছেলেটাকে হয়তো ওই নার্সিং হোম থেকেই বাবা মা বাড়ি নিয়ে গেছিল, দিয়ে 28-30 বছর ধরে বড় করেছে, তারপরে এই ইমোশনস গুলোকে খুব কাছ থেকে দেখতে পাই। যেরকম এরকমও হয় যে মা বাবাকে এনে হসপিটালে দিয়ে চলে গেছে আর ফেরত দিতে আসছে না, ডিসচার্জের সময় হচ্ছে পুলিশ দিয়ে কল করানো হচ্ছে, পুলিশ ডেকে তারপর বাড়ির লোককে আনা হচ্ছে পেশেন্টকে ছুটি করিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবার এরকম দেখি, জানেন তো, যে ডায়ালাইসিস হচ্ছে বা ক্যামো পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, যাদের লম্বা সময় ধরে, প্রলং সময় ধরে ওদের কেয়ার দরকার, সেখানে বাড়ির লোক দিনের পর দিন নিরলসভাবে থেকে কেয়ার করে যাচ্ছে। হসপিটালে আসছেন, কন্টিনিউয়াস ফলো আপ করছেন, খুব সিরিয়াসলি পেশেন্টের ট্রিটমেন্টটা ক্যারি ফরওয়ার্ড করছেন। এরকম অনেক পেশেন্ট আছে যে বৃদ্ধ মা বাবাকে একদম নিজের সন্তানের মতো করে রেখে দেন, আদর যত্ন করে সে সুস্থ থাকতে পারে। এরকম ইনস্ট্যান্সেসও আমরা দেখতে পাই। আমরা শুরু করলাম একটা শিশু জন্ম দেখা দিয়ে, শেষ করব যে প্রচুর মৃত্যু দেখতে হয় আপনাকে। এমনকি এরকমও পেশেন্টদের আপনারা দেখেন যার হয়তো কোনো একটা মারণ রোগ হয়েছে, আপনি জানেন যে পেশেন্টটা হয়তো আর 6 মাস বাঁচবে,
এবং হয়তো পেশেন্টটাও জানতে পেরেছে যে সে হয়তো আর বেশি দিন নেই, তাকে আপনারা কনসোল করেন কিভাবে? এবং এই যে এত মৃত্যু আপনাদের দেখতে হয় ক্রিটিক্যাল কেয়ারে বা কোভিডের সময় আপনারা দেখেছেন একের পর এক ডেথ, এটা আপনাদের ব্যক্তিগত জীবনে কিভাবে এফেক্ট করে? একটা সময় যখন কেরিয়ার স্টার্ট করেছিলাম তখন এই ব্যাপারগুলো নিয়ে প্রচণ্ড এফেক্টেড হতাম, কিন্তু কন্টিনিউয়াস এই ব্যাপারগুলো এক্সপোজার পেতে পেতে ইমোশনটা থেকে যায়, তাও ইমোশন থেকে নিজেকে ডিট্যাচড করতে হয়। যেরকম কোভিডের সময় আমরা দেখেছি ফার্স্ট ওয়েভে তাও মৃত্যুর হারটা অনেকটাই কম ছিল, সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে মৃত্যুর হারটা কিন্তু প্রচণ্ড বেশি ছিল। এবং অক্সিজেনের অভাব, অক্সিজেনের অভাব ছিল হসপিটালের ক্ষেত্রে, তাও যদিও অক্সিজেন ছিল আমরা পিপিই কিট পরে 6 ঘন্টা 8 ঘন্টা থাকতে হতো। সেই ক্ষেত্রে আমরা নিজেদের হাইড্রেশন মেনটেন হতো না, ওয়াশরুম যেতে পারতাম না কারণ পিপিই কিটের শর্টেজ ছিল। সেখানে আমরা যখন যেতাম দেখতাম যে দেখছি সব রকম সম্ভাব্য ট্রিটমেন্ট দিয়েও পেশেন্টদের বাঁচানো যাচ্ছে না। প্রত্যেকটা শিফটে আমাদের 2-3 জন করে মৃত্যু হচ্ছেই, তাদের ডেথ কেয়ার দেওয়ার পর এবং কি বাড়ির লোক ওদের দেখতেও পেত না, বডিটা হ্যান্ড ওভার হতো মিউনিসিপ্যালিটিতে। তখন বাড়ির লোককে কাউন্সিলিং আমাদের করতে হতো, বাড়ির লোকরা জানতে চাইতো যে কী ধরনের ওনার লাস্ট মোমেন্টগুলো কেমন ছিল। বা এরকম প্রায়ই হয় ওয়ার্ডে যখন পেশেন্ট মৃত্যু হচ্ছে বাড়ির লোকেরা কাছাকাছি থাকতে পারে না, আমরাই কিন্তু তখন থেকে সেই লাস্ট মোমেন্টে যে পেশেন্টকে ইমোশনাল সাপোর্টটা দিতে হয় বা পেলিয়েটিভ সাপোর্ট দিতে হয়, মৃত্যু যন্ত্রণা যতটুকু কম করা যায় সেটা কিন্তু আমরা দিয়ে থাকি। অনেক ধন্যবাদ ম্যাম, আমরা নার্সিং নিয়ে অনেক ডিটেলে অনেক কিছু জানতে পারলাম এবং এটা আমাদের প্রথম পর্ব এবং আমরা ভবিষ্যতেও চাই যে এরকম আরও পর্ব নিয়ে আসতে নার্সিং নিয়ে। ডাক্তারের মতন নার্সিংও একটা বৃহৎ বিষয়, তার প্রথম ভাগ ছিল আজকে। কিন্তু একটাই প্রশ্ন, ওই আমি শুরুতে যেটা বলেছিলাম যে আমাদের এই সামাজিক ভণ্ডামো, আমরা বলবো নার্সরা ভগবান, মায়ের মতো সিস্টার, সেবা করেন তারা, এরকম একটা নোবেল প্রফেশন, ওই বললাম। কিন্তু যখনই আমার বাড়ির মেয়েটা নার্সিং পড়তে চায় তখন আমরা তাকে বারণ করব। বা আমরা যখন কোনো আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি, একগাদা পাত্রীর মধ্যে যে থাকবে নার্স তাকে সবার আগে রিজেক্ট করব। এই যে সামাজিক ভণ্ডামোটা কি করে দূর করা যায় না? আমরা যখন মিডিয়া কন্টেন্টসগুলো দেখছি তখন আমরা দেখছি যে নার্সেসদের এরকম একটা সেকেন্ডারি রোলে দেখানো হচ্ছে, নার্সেসরা ডক্টরদের পিছু পিছু ঘুরছে, অনেক কিছু ওরকম অবসিন দেখানো হয় একটা প্রফেশনকে নিয়ে, যেটা অন্য কোনো প্রফেশনকে নিয়ে দেখাতে হয়তো সাহস পায় না। কিন্তু একই সাথে আপনারা যদি একটুখানি ইন্টারনেট ঘেটে দেখেন দেখবেন যে রাষ্ট্রপতি ভবনে ডেকে রাষ্ট্রপতির হাতে কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে নার্সেসদের। এতটা একটা বড় রিকগনিশন খুব কম প্রফেশনেরই থাকে। খেলরত্ন অ্যাওয়ার্ড বা সৈন্য অ্যাওয়ার্ড এরকম ভাবে নার্সেসদের জন্য কিন্তু একটা ডিস্টিংক্ট অ্যাওয়ার্ড রয়েছে যেখানে নার্সেসদের রিকগনাইজ করা হয়, ওদের কাজকে রিকগনাইজ করা হয়। ফর এক্সাম্পল এই রিসেন্টলি পশ্চিমবঙ্গে মিস ডলি বিশ্বাস, উনি ফর্টিসের নার্সিং হেড, চিফ নার্সিং অফিসার, উনি একটা খুব মেজর কার্ডিয়াক অ্যারেস্ট ডিটেক্ট করতে পেরেছিলেন অন ফ্লাইটে। একটা বোর্ডিং ফ্লাইটে একজন লোক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন, উনি কিন্তু সাথে সাথে সেটা ডিটেক্ট করতে পেরে অন ফ্লাইটে পেশেন্টটাকে রিকভার করিয়েছেন, সাথে সাথে সরবিট্রেট দিয়ে পেশেন্টের দেখলেন যে অক্সিজেনেশন করিয়ে রিকভার করিয়ে সাথে সাথে ইমিডিয়েট মেডিকেল হসপিটালে ট্রান্সফারের ব্যবস্থা করিয়েছেন। তার জন্য উনি রাষ্ট্রপতি সম্মান পেয়েছেন। এভাবে প্রচুর প্রচুর নার্সেসের এক্সাম্পল রয়েছে যারা অনবদ্য কাজ করে চলেছে নিরলসভাবে, যাদের রিকগনিশন নেই। আশেপাশে আপনারা যদি আপনাদের সেই নার্সেসদের রিকগনাইজ করেন, সম্মান করেন, ওদের কাজটাকে সম্মান দিতে শেখেন, তাহলে কিন্তু আরো বেটার হেলথ কেয়ার আপনারাই পাবেন। এবং আপনার প্রিয় মানুষটি সুস্থ হওয়ার পেছনে যেরকম আপনি যে ডাক্তারবাবু থাকে তাকে ধন্যবাদ জানান। আপনি না একটু ওয়ার্ডে জিজ্ঞেস করবেন কোন কোন সিস্টাররা ছিল, তাদের নামগুলো কি, অ্যাটলিস্ট তাদের নামগুলো জানুন এবং রেকগনাইজ করুন, অ্যাকনলেজ করুন এবং তাদেরকেও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান, কারণ দে আর দ্য ব্যাকবোন অফ হেলথ কেয়ার সিস্টেম। তাই সমস্ত নার্সেসদের ইনজেকশনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং সবচেয়ে বড় অনেক অনেক শ্রদ্ধা। ডাক্তারবাবু একদম একদম, এরপরে আর কোনো কথা হয় না। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে এতটা অ্যাওয়্যার করার জন্য। আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক প্রণাম, ভালোবাসা, যে আরও আপনারা অনেক মানুষকে সুস্থ করে তুলুন, এইভাবে সেবা দিয়ে নিঃস্বার্থ পরিশ্রম করে চলুন। আপনারা যে এরকম হাসি খেলা আড্ডার মধ্যে দিয়ে এত ইনফরমেশন জনগণদের পৌঁছচ্ছেন সেটা কিন্তু প্রচন্ড ভালো একটা ব্যাপার এবং আমি প্রমোট করব এই ব্যাপারটাকে যে এরকম হাসি খেলার মাধ্যমেই আড্ডার মাধ্যমেই সহজভাবে লোকেদের ইনফরমেশন দিতে থাকুন।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের ডাকার জন্য। আমরা এই হেলথ কেয়ার প্রফেশনালস আরও যারা রয়েছে, টেকনোলজিস্ট থেকে শুরু করে ওয়ার্ড বয়, আরও যারা যারা এই হেলথ কেয়ার প্রফেশনের সাথে যুক্ত, তাদেরকেও আমরা চেষ্টা করব এই পডকাস্টে ইনভাইট করার, এবং তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের গিফট পার্টনার শালিমারকে গিফট স্পন্সর করার জন্য। আর এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন। আমি কুশল। কিন্তু যাওয়ার আগে প্লিজ আপনারা একটুখানি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর কমেন্ট করুন আর কোন কোন নতুন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। তাহলে এখান থেকে টাটা বাই বাই বলছি, আমি সায়ন। আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।